আকাশ মেঘলা হয়ে এসেছে। সূর্য প্রায় ডুবো ডুবো অবস্থা। রক্তিম আভা আকাশের মেঘগুলো ঢেকে দিয়েছে। আবিদ জানালার পাশে বসে প্রকৃতির এই মায়াবী দৃশ্যগুলো দেখছিল। হঠাৎ বাসটি জোরে ব্রেক কষে। কি ব্যাপার ড্রাইভার সাহেব, এত জোরে কেউ ব্রেক করে? এখনই তো মাথাটা ফেটে যেত। বাস আর যাবে না, যাত্রীরা সবাই নেমে পড়ুন। বাস আর যাবে না মানে কি? বাকি রাস্তা তাহলে কিভাবে যাব? আরে ভাই, আমাদের গন্তব্য এ পর্যন্তই, এরপর আর বাস যায় না। বাকি রাস্তাটুকু সবাই অটো দিয়েই চলে যায়। আপনি কি নতুন নাকি এইদিকে? নামেন নামেন, বাস ব্রেক করবে আবার। কি যে বিপদে পড়লাম! আশেপাশে তো কোনো রিক্সা নেই। বাকি সবাই নিয়ে চলে গেছে। কি যে করি এখন? আবিদ চিন্তা করতে করতে কিছুটা দূরে একটা দোকান দেখতে পেল। যাই, দোকানে গিয়ে বসি, নিশ্চয়ই এর মধ্যে কোনো রিক্সা চলে আসবে। ভাই শুনছেন, আমাকে এক কাপ চা দিন তো। ঠিক আছে ভাই, বসেন। আচ্ছা ভাই, এটা কোন গ্রাম? পলাশপুর যাওয়ার কি এই রাস্তা ছাড়া আর কোনো রাস্তা নেই? এইটা তো শিমুলপুর গ্রাম। তয় পলাশপুর যাওনের আরেকটা পথ থাকলেও ওইটা বন্যার পানিতে নষ্ট হইয়া গেছে। অহন এইটাই রাস্তা। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ভাইজান কি পলাশপুর যাইবেন? হ্যাঁ, কিন্তু আমি তো একটাও অটো পেলাম না। সন্ধ্যা পার হয়ে গেছে, অহন তো আর অটো যাইব না মনে হয়। কেন যাবে না কেন? কি যে মুসিবতে পড়লাম! ওই রাস্তা অনেক অন্ধকার থাকে। অন্ধকারে অটো চালাইলে দুর্ঘটনা হইতে পারে, তাই ওই দিকে রাতের বেলা কেউ যায় না। ধুর, তখন যদি ড্রাইভারের সাথে বকবক না করতাম তাহলে আগে ভাগে নেমে গেলে একটা অটো অন্তত পেয়ে যেতাম। ভাই, ভেতরে আইসা বসেন, জোরে বৃষ্টি আইতেছে। বিপদের মধ্যে বিপদ। এত চিন্তা করেন না, কিছু একটা ব্যবস্থা হইবই। আব্বা আব্বা, তাড়াতাড়ি চলো, মা অনেক অসুস্থ হয়ে গেছে। কি বলিস বাপ, তুই যা, আমি আইতাছি। ভাই, বাইরে বৃষ্টি, দোকান বন্ধ করলে আপনি ভিজা যাইবেন, তাই দোকানটা খোলাই রেখে গেলাম। আমি না আসা পর্যন্ত আপনি অন্য কোথাও যাইয়েন না। ঠিক আছে ভাই, আমি এখানেই বসে আছি, আপনি যান। আজকে কার মুখ দেখে যে উঠেছিলাম কে জানে। ঝামেলার উপর ঝামেলা লেগেই আছে। মানুষের জীবনে ঝামেলা কখনো বলে কয়ে আসে না, আর ঝামেলা জীবনে আসার পেছনেও কারণ থাকে। আপনি কে? আর আমি সজল, দোকানদার ফজল মিয়ার ভাই, সৎ ভাই। কিন্তু আমি তো জোরে শব্দ করে বলিনি। তাহলে আপনি আমার কথার উত্তর দিলেন কিভাবে? অনেকক্ষণ ধরে একা একা বসে আছেন, চা খাবেন আরেক কাপ? হ্যাঁ হ্যাঁ দিন। আপনার ভাই তো অনেকক্ষণ হলো গিয়েছে, সে কি আপনাকে পাঠিয়ে দিল নাকি? হ্যাঁ, মনে করুন সেটাই। লোকটা কেমন যেন রহস্যময়। বাহ মশাই, আপনি তো দেখছি আপনার ভাইয়ের থেকেও ভালো চা তৈরি করেন। তাই নাকি? ধুর, আর কতক্ষণ এভাবে বসে থাকব? আবিদ সাহেব, সামনের ওই কুজো লোকটাকে দেখছেন? হ্যাঁ, কিন্তু আপনাকে তো আমার নাম বলিনি। আপনি আমার নাম জানলেন কিভাবে? আপনার আইডি কার্ড তো গলায় ঝুলছে, সেখান থেকেই পড়ে জানলাম। ও আচ্ছা। তো কি যেন বলছিলেন, কুজো লোক? হ্যাঁ, ওনাকে তো দেখলাম, হেঁটে হেঁটে গেলেন বৃষ্টিতে ভিজে ভিজে। বয়স্ক লোক এই বৃষ্টিতে ভিজে কোথায় যাচ্ছে কে জানে। হ্যাঁ, ওনার একটা গল্প আছে,
শুরু থেকেই উনি এমন ছিলেন না, বছর পাঁচেক আগে থেকে ওনার এই অবস্থা। কেন? কি হয়েছিল? হুট করে এমন হয়ে গেল কেন? বলুন শুনি। এমনিতেও এখানে বসে বসে বোর হয়ে যাচ্ছি। তাহলে শুনুন। বৃদ্ধ ছিল একজন ভ্যান চালক। পলাশপুর থেকে শিমুলপুর ভ্যান নিয়ে যাওয়া আসা করত। এমনই একদিন পলাশপুর থেকে শিমুলপুর সে ভ্যান নিয়ে ফিরছিল চাষের জমির রাস্তার পাশ দিয়ে। বুড়ো মানুষ হলেও ভ্যান চালানোর দক্ষতা ছিল তার অনেক। প্রায় 30 বছর ধরে সে ভ্যান চালাচ্ছে। হঠাৎ ক্ষেতের পাশের এক বাড়ি থেকে জোরে চিৎকারের আওয়াজ ভেসে আসে। রহিম চাচা ভ্যান থামিয়ে সে শব্দটা কোথা থেকে আসছে ভালো করে খেয়াল করার চেষ্টা করে। কি ব্যাপার, এত রাতে চিৎকারের আওয়াজ? ওই সামনের বাড়ি থেকে আসছে বলে মনে হচ্ছে। রহিম চাচা ভ্যান থেকে নেমে বাড়ির দিকে এগিয়ে যায়। বাড়িতে পৌঁছে বাড়ির দরজা খোলা দেখে সে ভেতরে প্রবেশ করে। রহিম চাচা দেখতে পায়, বাঁচাও, বাঁচাও, আমাকে এটা কি খাওয়ালে মা? আরে রহিম মিয়া, কখন এলে? এই তোমাদের বাড়ির পাশ দিয়েই যাচ্ছিলাম, দেখলাম জোরে চিৎকারের আওয়াজ আসছে, তাই দৌড়ে আসলাম। আর বলো না, এই ছেলে বিষ খেয়ে আত্মহত্যা করতে গেছিল। এখন বিষ খেয়ে থাকতে না পেরে চিৎকার চেঁচামেচি করছে। চাচা, মা মিথ্যে বলছে, তুমি দয়া করে আমাকে হাসপাতালে নিয়ে যাও চাচা। আজ বাড়িতে কেউ ছিল না। কই ভাবলাম আজ সতীনের ছেলেকে শেষ করে দিব, কই থেকে রহিম বেটা এসে জুটলো কে জানে। বাপ, তুই চিন্তা করিস না, তোকে আমি হাসপাতালে নিয়ে যাচ্ছি। এই যে রহিম মিয়া, দাঁড়াও, তোমার না মেয়ের বিয়ের জন্য টাকা দরকার? হ্যাঁ, কি হয়েছে তাতে? এই যে এখানে 50,000 টাকা আছে, তোমার মেয়ের বিয়ে আরামে হয়ে যাবে। কিন্তু আপনি আমাকে এত টাকা কেন দিচ্ছেন? চাচা, আল্লাহর দোহাই লাগে, ভ্যান চালাও, আমার অনেক কষ্ট হচ্ছে চাচা। তোমাকে এই টাকা এই জন্য দিলাম, তুমি এত ধীরে ভ্যান চালাবে যে তোমার হাসপাতালে পৌঁছানোর আগেই যেন সতীনের ছেলেটা মইরা যায়। না না, এ কাজ আমি করতে পারবো না। আরেকবার ভাবো, তোমার মেয়ের বিয়ে হচ্ছে না এই টাকার জন্যই। রহিম মিয়া অতঃপর ময়না বেগমের কথায় সায় দেয়। টাকাগুলো ময়না বেগমের হাত থেকে নিয়ে নিজের পকেটে রাখে। এরপর ধীর গতিতে ভ্যান চালাতে শুরু করে। যাক, এইবার আর সম্পত্তির ভাগ সতীনের বেটাকে দিতে হবে না। কেউ কোনো কিছু সন্দেহও করতে পারবে না। সবাই জানবে বিষ আত্মহত্যার জন্য খাইছে, আর আমি জানতে পেরে হাসপাতালে পাঠাইছি। কিন্তু হাসপাতালে যাওয়ার পথেই মারা গেছে সতীনের সাও। রহিম চাচা ধীর গতিতে ভ্যান চালাতে থাকে। চাচা, দ্রুত চালাও চাচা, আমি মরে যাচ্ছি। টাকা নিয়েছি রে বাপ, কিভাবে জোরে চালাই? আল্লাহ, মরে গেলাম আল্লাহ। যুবক ছেলেটি চিৎকার করতে করতে হঠাৎ মারা যায়। রহিম চাচা পেছন থেকে আর কোনো শব্দ না পেয়ে ভ্যান থামিয়ে পেছনে তাকিয়ে দেখে ছেলেটা মারা গেছে। যাক, আমার কাজ শেষ, এখন হাসপাতালের দিকে দ্রুত নিয়ে যাই। রহিম দ্রুত ভ্যান টান দিতেই হঠাৎ ভ্যান থেমে যায়। রহিম ভ্যান থেকে নেমে অনেক কষ্টেও ভ্যানটাকে সামনের দিকে নিতে পারে না আর। কি ব্যাপার, ভ্যানটা কোনোভাবে এগুচ্ছে না কেন? রহিম মিয়া আবারও নিজের ভ্যানে এসে বসে।
অনেক কষ্টে কোনো রকম আবছা চাঁদের আলোর মধ্যেই ভ্যান টানছে। টাকার জন্য একটা মানুষকে মেরে ফেললি রহিম, কেন এমন করলি? কে কে কথা বলে? কে? রহিম কাউকে দেখতে পায় না। কেমন যেন এক অজানা ভয় ও অনুশোচনা কাজ করতে থাকে রহিমের মনের ভেতরে। আমি কি কাজটা ঠিক করলাম? একটা মানুষকে বাঁচানোর উপায় থাকার পরেও টাকার লোভে। রহিম পেছন থেকে গঙ্গানির আওয়াজ পায়। রহিম ভয়ে পেছনে তাকিয়ে দেখে ভ্যানে লাশটি নেই। রহিম অনেক ভয় পেয়ে ব্যালেন্স হারিয়ে ভ্যান নিয়ে উল্টে পড়ে যায়। হে আল্লাহ, তবে কি পাপের শাস্তি শুরু হয়ে গেল? রহিম কোনো রকমে উঠে ভ্যান ঠিক করতে গিয়ে দেখে ভ্যানের চাকা মচকে গেছে। এই ভ্যান চালানো সম্ভব না। ভ্যানটাও নষ্ট হয়ে গেছে, কিন্তু লাশ, ভ্যানের লাশটা কোথায়? রহিম দেখতে পায় কিছুটা দূরে লাশ পড়ে আছে। অত দূরে লাশটা পড়ে গিয়েছিল, আমি খেয়ালই করিনি। এরপর রহিম লাশের কাছে যেতে কোনো এক দমকা হাওয়া রহিম চাচার পাশ দিয়ে বয়ে যায়। ভ্যান নষ্ট, আশেপাশে কেউ নেই। কোনো উপায় না থাকায় হাসপাতালে পৌঁছাতে এখনো অনেক সময় লাগবে। এর থেকে এই ছেলের বাড়ি কাছে, লাশটা কাঁধে নিয়ে বাড়িতে দিয়ে আসি। রহিম চাচা মনে মনে এসব চিন্তা করে লাশটি কাঁধে উঠিয়ে রওনা হয় ছেলের বাড়ির দিকে। এক কদম করে পা বাড়াচ্ছে, লাশের ওজন যেন দ্বিগুণ করে বাড়ছে। কি ব্যাপার? লাশের ওজন যেন ধীরে ধীরে বেড়েই যাচ্ছে। কি হচ্ছে আমার সাথে সব? লাশের ভার অনেক বেশি মনে হচ্ছে। এর থেকেও কোটি গুণ বেশি ভারী তোর পাপ। আমি এসব কি শুনছি? কে কথা বলছে আমার কানে কানে? কে? হঠাৎ রহিম চাচা দেখতে পায় সদ্য মরে যাওয়া ছেলেটির অবয়ব রহিম চাচার সামনে দাঁড়িয়ে। এদিকে লাশের ভারে রহিম চাচার অবস্থা খারাপ। রহিম চাচা ভয়ে জ্ঞান হারিয়ে ফেলে। ও ভাই, আপনি একা একা কার লগে কথা কইতাছেন? কেন? আপনার ভাই সজলের সাথে কথা বলছি। কি বলেন? সজল? হ্যাঁ, তো 5 বছর আগে বিষ খাইয়া আত্মহত্যা করেছিল। এইখানে সে কিভাবে আসবে? আচ্ছা সজল ভাই, একটা প্রশ্ন করতে পারি? আপনার ভাই যেদিন বিষ খেয়ে আত্মহত্যা করেছিল, আপনি তো সেদিন বাসায় ছিলেন না। তাহলে কি করে জানলেন আপনার ভাই আত্মহত্যা করেছে? আমি সেদিন আমার নানির বাড়িতে আমার বোনকে নিয়ে বেড়াতে গিয়েছিলাম। এরপর দিন আমি বাড়ি ফিরে মায়ের কাছে শুনি সজল বিষ খেয়ে আত্মহত্যা করেছে। ও আচ্ছা, তার মানে আপনি এ বিষয়ে কিছুই জানতেন না? কি সঠিক? আচ্ছা ভাই, আপনি কে বলুন তো? আপনাকে তো আগে কখনো এই গায়ে দেখিনি। তাহলে আপনি আমার ভাইয়ের নাম, মৃত্যুর কারণ কিভাবে জানলেন? ঠিক আছে, আমাকে আপনার মায়ের কাছে নিয়ে চলুন, তার মুখ থেকেই সবকিছু শুনবো। আপনি কি মায়ের পরিচিত কেউ? তাহলে পরিচয়ের শুরুতে কেন বললেন না? একটু ধৈর্য ধরুন, সবকিছুই জানতে পারবেন। ও মা, মা, দেখো তো, তোমার পরিচিত কেউ বোধহয় এসেছে। কে এসেছে রে ফজল? কে তুমি বাবা? তোমাকে তো চিনলাম না। আমাকে না চিনলেও হবে চাচি। আপনি কিভাবে আপনার সৎ ছেলে সজলকে মেরে ফেলেছিলেন সেটা একটু মনে করুন। কাকে কোত্থেকে নিয়ে আসছিস ফজল? রাত বিরেতে এসব কি উল্টাপাল্টা কথা বলছে? আপনি এসব কি বলছেন ভাই? আমি ঠিক কথাই বলছি। আপনি যখন আমাকে রেখে চলে এলেন তখন
এসব আবার হয় নাকি? কি প্রমাণ আছে আপনি সত্যি বলছেন? জানতো ভাই, আপনাকে ভালো মনে করে বাড়িতে নিয়ে আসলাম, ঝামেলা থেকে বাঁচাতে চাইলাম। আপনি এখন দেখি আমার বাড়িতে এসে ঝামেলা পাকাচ্ছেন। আমাকে কি আগে কখনো এই গ্রামে দেখেছিলেন? আমি গ্রামের কারো ব্যাপারে কিচ্ছু জানি না। কেবলমাত্র আপনাদের ব্যাপারে জানলাম কিভাবে বলুন তো? চাচি, আপনি যদি আপনার সন্তানের ভালো চান তাহলে সত্যি কথা বলুন, কারণ সজলের আত্মা আপনার উপর খুবই ক্ষিপ্ত। সে চায় আপনার সাজা হোক, আপনার সন্তানরা যেন সব সম্পত্তির মালিক হয়। সেজন্য আপনি একজন নির্দোষ মানুষকে মেরে ফেলেছেন। এখন যদি আপনার সন্তানই বেঁচে না থাকে তাহলে কেমন হবে? না না, আমার ছেলের কিছু করো না। কই কই সজল, বাপ আমার, ছেলের কিছু করিস না। আমি সব সত্য কথা বলে দিচ্ছি। কি সত্যি মা? তুমি হঠাৎ করে এমন করছো কেন? আমি নিজে হাতে খাবারে বিষ মিশায় সজলকে খেতে দিছিলাম। রহিম ভ্যানওয়ালা সজলরে বাঁচানোর জন্য আসছিল, কিন্তু তারেও টাকা দিয়ে বলছিলাম যেন রাস্তাতেই সজল মারা যায়, ভ্যান অনেক ধীরে চালাতে। এসব কি বলছো মা? তুমি সি 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 তুমি এসব করেছো? বড় ভাইয়া তো আমাদের কখনো কোনো ক্ষতি করেনি, সব সময় আমাদের আদর করত। তাহলে ভুল করেছি বাবা। ভাবছিলাম সতীনের ছেলে বেঁচে থাকলে সম্পত্তির ভাগ দিতে হবে, তাই। আপনি আপনার সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন ফজল ভাই। আমি সব সত্য বলে দিচ্ছি। এখন আমার ছেলের কিছু করো না তোমরা। আপনাকে তো আপনার কাজের শাস্তি পেতে হবে, তাই না? আমি পুলিশকে কল করেছি, কাল সকালে পুলিশ এসে আপনাকে গ্রেফতার করে নিয়ে যাবে।